মন্দির মসজিদ নিয়ে খেলা এটা বন্ধ। মসজিদের জায়গায় এয়ারপোর্ট ছিল না, এয়ারপোর্টের জায়গায় মসজিদ ছিল, এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। সেই বড় প্রশ্নের উত্তরে আসে যে মসজিদের প্রায় 1 যুগ পরে কিন্তু এয়ারপোর্টটা হয়েছিল। 4 কোটি মুসলমান প্রতিবাদ। আন্তর্জাতিক বিমানবন্দর এইখানে এইভাবে খুলে রাখা যায় না। পশ্চিমবঙ্গের একটি ছোট মসজিদ নিয়ে এখন উত্তাল পুরো রাজ্য। কলকাতার দমদম বিমানবন্দরের পাশে দাঁড়িয়ে থাকা এই মসজিদটি ভাঙা হবে কিনা সেই একটি প্রশ্নই এখন কোটি মানুষকে রাস্তায় নামিয়ে দিয়েছে। কিন্তু শুধু একটি মসজিদের ভাঙার প্রশ্ন নয়, এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো রাজনৈতিক খেলা। এই প্রশ্নটা এখন পশ্চিমবঙ্গের ঘুম কেড়ে নিচ্ছে। ঘটনাটা বোঝার জন্য আগে একটু পেছনে ফিরে যেতে হবে। দমদম বিমানবন্দরের রানওয়ের কাছে অবস্থিত এই মসজিদটি নতুন কিছু নয়। স্থানীয় বাসিন্দারা দাবি করছেন এই মসজিদটি তৈরি হয়েছিল অন্তত 1 যুগ আগে, আর বিমানবন্দরটি তৈরি হয়েছে তার অনেক পরে, অর্থাৎ মসজিদটি আগে থেকেই সেখানে ছিল, বিমানবন্দর পরে এসে তার পাশে গড়ে উঠেছে। এই যুক্তিটা শুনলেই মনে প্রশ্ন আসে, যদি সরাতেই হয় তাহলে বিমানবন্দরটাকে কেন সরানো হচ্ছে না? যেটা পরে এসেছে সেটাকে কেন সরানো হচ্ছে না? আর যেটা আগে থেকেই ছিল সেটাকেই বা কেন সরাতে হবে? এই প্রশ্নটা যতই সহজ মনে হয় ততটাই জটিল তার উত্তর। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে জাতীয় নিরাপত্তার স্বার্থে এই মসজিদটি সরানোর প্রয়োজন। বিমানবন্দরের কাছে একটি ধর্মীয় স্থাপনা থাকলে তা নিরাপত্তার ঝুঁকি তৈরি করতে পারে বলে তারা মনে করছেন। কিন্তু এখানেই একটা যুক্তিসঙ্গত পাল্টা প্রশ্ন ওঠে। এত বছর ধরে এই মসজিদটি সেখানে ছিল, বিমান ওঠানামা করেছে, লাখ লাখ যাত্রী চলাফেরা করেছে, কিন্তু একবারের জন্য কোনো নিরাপত্তা অবনতি ঘটেছে বলে কোনো খবর আসেনি। তাহলে হঠাৎ কেন এই নিরাপত্তার দোহাই দেওয়া হচ্ছে? এই প্রশ্নটার উত্তর খুঁজতে গেলে আমাদের একটু গভীরে যেতে হয়। পশ্চিমবঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর রাজ্যের ক্ষমতায় এসেছে নতুন শাসক গোষ্ঠী, আর এই ক্ষমতা পরিবর্তনের পরপরই বিভিন্ন জায়গায় ধর্মীয় স্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন ওঠা শুরু করেছে। বিরোধী দল এবং সাধারণ মানুষের একটা বড় অংশ মনে করছেন এটা কোনো নিরাপত্তার প্রশ্ন নয়, এটা হলো একটি নির্দিষ্ট সম্প্রদায়কে বারবার প্রান্তিক করার রাজনীতি। আর এই প্রশ্নটা আরও জোরালো হয়ে ওঠে যখন একজন হিন্দু নাগরিক এগিয়ে আসেন মসজিদটি রক্ষার দাবিতে। তাহলে সরকারি রাস্তার ওপরে যে মন্দিরগুলো, সরকারি জলের ট্যাঙ্কের গায়ে যে মন্দির আছে, এরম অনেক আছে, খোঁজ নিয়ে দেখবেন সরকারি সম্পত্তির উপরে, সেই মন্দিরগুলোকে কেন ভাঙার পারমিশন দেওয়া হচ্ছে না? মন্দির মসজিদ নিয়ে খেলা এটা বন্ধ। মসজিদের জায়গায় এয়ারপোর্ট ছিল না, এয়ারপোর্টের জায়গায় মসজিদ ছিল, এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। সেই বড় প্রশ্নের উত্তরে আসে যে মসজিদের প্রায় 1 যুগ পরে কিন্তু এয়ারপোর্টটা হয়েছিল। দমদম এলাকায় একজন বাসিন্দা যিনি নিজেকে হিন্দু বলে পরিচয় দিচ্ছেন, তিনি প্রকাশ্যে বলেছেন যে তিনি ছোটবেলা থেকেই এই এলাকায় বড় হয়েছেন। তিনি দেখেছেন এই মসজিদটি কোনোদিন বিমানবন্দরের কাজে বাধা দেয়নি। তিনি আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন পশ্চিমবঙ্গের সরকারি জমি দখল করে বসে থাকা লাখ লাখ মন্দির আছে, সরকারি রাস্তার পাশে, জলের ট্যাঙ্কের গায়ে, বিভিন্ন সরকারি সম্পত্তির উপর অবৈধভাবে গড়ে ওঠা অসংখ্য মন্দির আছে। তাদের কেন ভাঙা হচ্ছে না? শুধু মসজিদটাই বা কেন ভাঙা হচ্ছে? এই প্রশ্নটা খুব সহজে উড়িয়ে দেওয়ার মতো নয়, কারণ এটা একটা যুক্তিসঙ্গত পাল্টা প্রশ্ন। যদি নিরাপত্তার কথা বলে একটি ধর্মীয় স্থাপনা ভাঙা হয়, তাহলে একই যুক্তিতে অন্য ধর্মের স্থাপনাগুলোর ক্ষেত্রেও সেই একই নিয়ম কেন প্রযোজ্য হবে না? এই দ্বৈত মানদণ্ডের অভিযোগটা এখন পশ্চিমবঙ্গের রাজপথে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে। আর ঠিক এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে একটি চরম আলটিমেটাম দিয়েছেন বিরোধী শিবিরের নেতারা। তারা পরিষ্কার করে দিয়েছেন মসজিদটি ভাঙা হলে রাজপথে যে পরিস্থিতি তৈরি হতে পারে তার দায়ভার সরকারকে বহন করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই প্রকাশ্যে বলেছেন যে তিনি রাস্তায় দাঁড়িয়ে, আদালতে দাঁড়িয়ে, যেখানেই দরকার সেখানেই দাঁড়িয়ে এই লড়াই লড়বেন। তার এই বক্তব্যটা শুধু একটি রাজনৈতিক বক্তব্য নয়, এটা পশ্চিমবঙ্গের সেই ঐতিহ্যবাহী সম্প্রীতির ধারাকে ধরে রাখার একটি ঘোষণা। কিন্তু এই ঘটনাটা শুধু পশ্চিমবঙ্গের একটি স্থানীয় ইস্যু নয়। যদি আমরা একটি বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, গত কয়েক বছরে ভারত জুড়ে ধর্মীয় স্থাপনা নিয়ে যে বিতর্কগুলো তৈরি হয়েছে সেগুলোর একটা সাধারণ প্যাটার্ন আছে। প্রথমে কোনো একটি ছোট ইস্যু তৈরি করা হয়, তারপর সেটাকে ধীরে ধীরে বড় করা হয়, আর সেই ইস্যুর পেছনে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করা হয়। বাকরার মসজিদের ঘটনাটাও ঠিক সেই একই প্যাটার্নের অংশ। এই প্রশ্নটা এখন অনেকের মনে কাজ করছে, আর এখান থেকেই আমাদের আলোচনা আরেকটু অন্যদিকে মোড় নেয়। কারণ এই মসজিদের ঘটনা শুধু একটি ঘটনা নয়, এটি একটি বৃহত্তর রাজনৈতিক কৌশলের অংশ বলেই অনেকেই মনে করছেন। আর সেই কৌশলটা বোঝার জন্য আমাদের দিল্লির দিকে তাকাতে হবে। আগামী 20 জুলাই থেকে 13 আগস্ট পর্যন্ত ভারতের সংসদের বর্ষাকালীন অধিবেশন বসতে যাচ্ছে, আর এই অধিবেশনে যে বিলগুলো আসতে চলেছে তা শুনলে আপনার চোখ কপালে উঠতে পারে।
প্রথমত ডিলিমিটেশন বিল। এই বিলটি কি করবে? ভারতের লোকসভার বর্তমান আসন সংখ্যা 543। এই বিল পাশ হলে সেটা বেড়ে দাঁড়াবে প্রায় 850। এখন ভাবুন তো আসন সংখ্যা বাড়ানো হচ্ছে কেন? কারণ যেসব এলাকায় বর্তমান ক্ষমতাসীন দলের শক্তি বেশি সেসব এলাকায় আসন ভাঙিয়ে ছোট ছোট আসন করা হবে। যেমন ধরুন একটি আসন থেকে 3 জন এমপি নির্বাচিত হতেন, সেটা ভাঙিয়ে 5টি আসন করা হলে একই ভোট ব্যাংক থেকে 5 জন এমপি জিতে যাবেন। এর মানে কি? এর মানে হলো বিরোধী দলগুলোর জন্য ক্ষমতায় আসা প্রায় অসম্ভব হয়ে পড়বে। আর একবার যদি এই বিল পাশ হয়ে যায় তাহলে আগামী কয়েক দশক ধরে ক্ষমতার চাকা ঘুরবে একটি নির্দিষ্ট দিকেই। কিন্তু এটা শুধু একটা বিল নয় যা আসতে চলেছে, আরেকটি বিল রয়েছে যা শুনলে গায়ে কাটা দিবে। ধরুন কোনো প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা মন্ত্রী পুলিশে গ্রেফতার হলেন এবং 30 দিনের বেশি জেলে থাকলেন, তাহলে তার মন্ত্রিত্ব স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে। ভাবুন তো এই আইনটি কার বিরুদ্ধে ব্যবহার হবে? ক্ষমতাসীন দল কি নিজেদের কাউকে গ্রেফতার করবে 30 দিনের জন্য, নাকি এটা ব্যবহার হবে বিরোধী দলের নেতাদের রাজনীতি থেকে সরিয়ে নেওয়ার জন্য? এই প্রশ্নের উত্তরটা আপনারা নিজেরাই ভাবতে পারেন। আর একটি বিল আসতে চলেছে যা সাধারণ মানুষের জীবনকে সরাসরি প্রভাবিত করবে। পুঁজিপতিদের জন্য বাজার সম্পূর্ণ উন্মুক্ত করে দেওয়া হবে। কর্পোরেট সংস্থাগুলোকে এমন সব সুবিধা দেওয়া হবে যা তাদের আরও বেশি লাভ করতে সাহায্য করবে। কিন্তু এর ফল কি হবে? ফল হবে সাধারণ মানুষের জীবন আরও কঠিন হয়ে যাওয়া। যখন পুঁজিপতিরা অসীম ক্ষমতা পান তখন সেই ক্ষমতার খরচ সাধারণ মানুষকে বহন করতে হয়। দ্রব্যমূল্য বাড়ে, চাকরি কমে যায়, ছোট ব্যবসায়ীরা ধ্বংস হয়ে যান। এটা কোনো নতুন তত্ত্ব নয়, বিশ্বের প্রতিটি দেশেই এটা দেখা গেছে। এখন এই সব বিল পাশ হওয়ার জন্য কি দরকার? সংসদের উভয় কক্ষে 2/3 সংখ্যাগরিষ্ঠতা দরকার। আর সেই সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য যা হচ্ছে তা কিন্তু গণতন্ত্রের ইতিহাসে লজ্জাজনক। সারা ভারতব্যাপী এমপি এবং এলএমএমদের টাকা দিয়ে কেনা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। একেবারে হাট বাজারের মতো করে চলছে নাকি গণতন্ত্রের প্রতিনিধিদের কেনাবেচা? এই প্রশ্নটা এখন ভারতের সাধারণ মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। এখন এইসব তথ্য একসাথে সাজালে একটা ছবি ফুটে ওঠে। একদিকে একটি মসজিদ ভাঙার চেষ্টা হচ্ছে, অন্যদিকে সংসদে এমন বিল আসতে চলেছে যা গণতন্ত্রকে চরমভাবে দুর্বল করে দেবে। এই দুটো ঘটনা কি সত্যিই সম্পূর্ণ বিচ্ছিন্ন, নাকি এদের মাঝে কোনো সংযোগ আছে? অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন এই দুটো ঘটনা আসলে একটি বৃহত্তর কৌশলের দুটি ভিন্ন মুখ। একদিকে ধর্মীয় ইস্যু তুলে মানুষের মনোযোগ ভিন্ন দিকে নেওয়া হচ্ছে, অন্যদিকে সেই ফাঁকে সংসদে এমন আইন পাশ করা হচ্ছে যা আগামী কয়েক দশকের জন্য ক্ষমতার ভারসাম্য পাল্টে দেবে। ধর্মের ইস্যু দিয়ে মানুষকে বিভক্ত করা আর সেই বিভাজনের মাঝে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া, এটা কি নতুন কোনো কৌশল? ইতিহাস বলছে না, এটা অতীতেও ঘটেছে বিশ্বের অনেক দেশেই। আবার ফিরে আসি সেই মসজিদের কথায়। এই মসজিদটি কি শুধুই একটি ইমারত, নাকি সেটা এখন পশ্চিমবঙ্গের সম্প্রীতির একটি নতুন প্রতীক হয়ে দাঁড়িয়েছে? একজন হিন্দু নাগরিক যখন বলেন যে এই মসজিদ ভাঙা উচিত না, তখন তিনি শুধু একটি ইমারতের কথা বলছেন না, তিনি বলছেন বাঙালি সংস্কৃতির সেই ঐতিহাসিক কথা যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই পাশাপাশি বাঁচতে চায়, সেই ঐতিহ্যটাকেই এখন চ্যালেঞ্জ করা হচ্ছে। আর ঠিক এই জায়গায় সবচেয়ে বড় প্রশ্নটা উঠে, একটি মসজিদ ভেঙে কি আসলে কোনো নিরাপত্তা সমস্যার সমাধান হবে, নাকি এটা শুধু একটি সম্প্রদায়কে বারবার বলে দেওয়ার উপায় যে তারা এই দেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক? আর যদি সত্যি নিরাপত্তার কথা ভাবা হয় তাহলে সেই একই নিরাপত্তার ঝুঁকি কি অন্য ধর্মের স্থাপনাগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে? আগামী 20 জুলাই থেকে 13 আগস্ট এই প্রায় 3 সপ্তাহে ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই 3 সপ্তাহে যা ঘটবে তা আগামী কয়েক দশকে ভারতকে নির্ধারণ করে দেবে। স্বাধীনতার লড়াই আর পরাধীনতার লড়াই, কোনটা জয়ী হবে আমরা সেটা সবাই দেখব, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হবে কার? সেটা হলো সাধারণ মানুষ। হিন্দু হোক বা মুসলিম, ধনী হোক বা গরিব, সবাই ক্ষতিগ্রস্ত হবে। শুধু লাভবান হবে একটি চক্র যারা ক্ষমতা আর পুঁজির মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণ করতে চায়। আপনার কি মনে হয় বাগড়ার মসজিদটি ভাঙা উচিত কিনা? আর আগামী সংসদ অধিবেশনে যে বিলগুলো আসতে চলেছে সেগুলো কি গণতন্ত্রের জন্য ক্ষতিকর? মন্তব্যে লিখে জানান আপনার মতামত। আর এই ধরনের বিশ্লেষণমূলক প্রতিবেদন পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন। সত্যের সন্ধানে আবার ফিরে আসব।